কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানী ঢাকা সহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাশাপাশি তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশের বিভিন্ন স্থান থেকে দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই সময় আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে দলটির নেতারা বলেছেন, জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। রাজধানী নয়াপল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, নিষিদ্ধ দলটিকে পুনর্বাসনের চেষ্টাকারীদের কঠোর হাতে দমন করা হবে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন, এইটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নিষিদ্ধ মানে নিষিদ্ধই, জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা, আসলে সেটাই দেখার ব্যাপার। আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মতো আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেটে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে। সো আমরা সেটার জন্য অপেক্ষা করব। এদিকে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তবে যেহেতু তারা মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি, এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ঢাকা সহ ৬ জেলায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। ছোট ছোট সমাবেশ করে নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল। ভোলাতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেনাপোল শ্রমিক দল। এছাড়া সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সুইস রাষ্ট্রদূত গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ডক্টর শফিকুর রহমান গ্রিন এনার্জি ও বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, এবারের প্রস্তাবিত বাজেট আগের তুলনায় একটু ব্যতিক্রমী, এতে সন্দেহ নেই। বাজেটে পোশাক শিল্পে পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দিলেও অন্য অনেক ক্ষেত্রে সেটা দিতে পারেনি। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা বাজেট নিয়ে জনগণের প্রত্যাশা ও বাজেট বাস্তবায়নে নানা প্রস্তাবনা উপস্থাপন করেন। সেমিনারে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আব্দুর রহিম বাজেট নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন খান। 6 মাসে 7 শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী, এমন দাবি জাতিসংঘের। সংস্থাটি জানায়, গত বছরের আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের মধ্যে বেসামরিক নাগরিকদের উপর এমন নির্মমতা নেমে আসে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 224 জন নারী এবং 153 জন শিশু রয়েছে। মূলত সামরিক বিমান হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালায় সেনাবাহিনী। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সাগাইং অঞ্চলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বিচার গ্রেফতার ও যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে সভা সমাবেশ মিছিল করেছে বরিশাল বিএনপি ও এর সহযোগী সংগঠন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল। ভোলাতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেনাপোল শ্রমিক দল। এছাড়া সারা দেশেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী 4 জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জোটের দাবি, বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে। সমাবেশ থেকে অতীতের সব হামলা, গুম ও খুনের বিচার এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে। বিজয়নগরে আছেন আমাদের সহকর্মী জুবাইর প্রধান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবাইর, 11 দলের সমাবেশের কি তথ্য আছে আপনার কাছে? মিলি, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে যে হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু রাজধানীর যে বিজয়নগর এলাকা রয়েছে, এখানে 11 দলীয় জোট, জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে, তাদের সমাবেশ কিন্তু চলছে। এটি আসলে 5টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখছি যে আসরের নামাজ কিংবা এর পরবর্তী সময়ে তাদের যেই সেই বিরতির কারণে কিছুটা দেরি হয়েছে। কিন্তু এর মাঝেই কিন্তু আমরা দেখছি যে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে পল্টন যে মোড় রয়েছে, অর্থাৎ আশেপাশের এলাকায় কিন্তু জনসমাগম যেটি রয়েছে 11 দলীয় নেতাদের, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলীয়
দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে 11 দলের সমন্বয়ক যিনি রয়েছেন এইচ.এম. হামিদুর রহমান আজাদ তিনি এখানে উপস্থিত রয়েছেন। জামাতের যে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি এখানে রয়েছেন। অর্থাৎ জনসমাগম সেটি আস্তে আস্তে পুরো যে আশেপাশের রাস্তা এলাকাগুলো রয়েছে সেখানে মানুষের উপস্থিতি বাড়ছে। অর্থাৎ আশেপাশের মসজিদ থেকে মানুষজন নামাজ আদায় করে এই সমাবেশে এসে কিন্তু যোগ দিচ্ছেন। বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে গুম খুন হয়েছে সেটির বিচারের পাশাপাশি বর্তমান সরকারকে তারা বলছেন যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটি থেকে কিভাবে উত্তরণ ঘটা যায় সেই একটা চাপ কিন্তু এখান থেকে তৈরি করবেন 11 দলের নেতারা। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন, কর্নেল অলি আহমেদ যিনি এলডিপির চেয়ারম্যান তিনি আসবেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে 11 দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু রাজধানীর এই বিজয়নগর এলাকায় আজকে কিন্তু তারা আসবেন এবং এখান থেকে যে তাদের যে ঘোষণা অর্থাৎ জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়নের যে দাবি সেটিও কিন্তু এখান থেকে জানানো হবে। তো মিলি বিজয়নগর থেকে এই ছিল আমার কাছে। দর্শক এতক্ষণ জানছিলাম 11 দলের সমাবেশের খবর। পলাতক দুর্নীতিবাজ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বর্তমানে যেন এক বিরান ভূমি। সাধারণ কৃষকদের জমি দখল করে গড়ে ওঠা রিসোর্টটি খাঁকা করছে। জেলা প্রশাসনের মাধ্যমে এই রিসোর্টটি সুরুচি ট্রেডার্সকে লিজ দেওয়া হয়েছে, তবে এখনও ক্ষতিগ্রস্ত কৃষক ফেরত পাচ্ছে না জমি। এ নিয়ে ক্ষোভ জানিয়ে দ্রুত বেদখল হয়ে যাওয়া জমি ফেরত চাইছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের কোটি টাকার এই রিসোর্টটি একসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সরগরম থাকতো সবসময়, কিন্তু এখনকার চিত্র পুরোটাই ভিন্ন। জেলা প্রশাসন আদালতের নির্দেশে এই রিসোর্টটি লিজ দিলেও নেই আগের মতো চাকচিক্য, লোকজনের আনাগোনাও আগের মতো নেই। সদর উপজেলার বৈরাগী টোলগ্রামে প্রায় 621 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। ভেতরে রয়েছে প্রায় 20টি পুকুর, 14টি কটেজ, একটি সুইমিং পুল, শিশু পার্ক। রিসোর্টের পাশাপাশি ফসলি জমি রয়েছে আরও 200 বিঘা। আমাদের পার্কটি বিগত 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখে জেলা প্রশাসন, দুদক, মৎস্য অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তর থেকে রিসিভার বর্গ স্যারদের মাধ্যমে আমরা এই পার্কটি লিজ নিয়েছি। দুবাইয়ে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেক কৃষকের অভিযোগ, জোর করে তাদের জমি কম দামে বিক্রি করতে বাধ্য করা হয়েছে। সেই জমির আল ঠেলে ঠেলে এইভাবে নেট বেড়া দিয়ে আমাকে পুকুর টুকুর কাঁচা মাছ আটকাই ফেলছে। এরপরে বাধ্যতামূলক আমাকে যা খুশি সেইভাবে টাকা দিচ্ছে। এই যে শত শত বিঘা জমি সে ক্রয় করছে, এর মূলে তার যদি বাপ দাদার কোনো স্থায়ী সম্পদ থাকে পারে এটা তো আমাদের অজানা, বুঝছেন, কিন্তু একটা চাকরি থেকে এটা সম্ভব না। সে যেটা যে মন করছে সেইটাই করছে। অনেক বাজার ঘাটে গেছে, অনেক লোকে বলছে যে এই জমি বিক্রি করবো না, জমি বিক্রি করে দিছি, করা লাগছে বাধ্যতামূল্যে। জেলা প্রশাসক বলছেন, দুদকের করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বর্তমানে পার্কটি ইজারা দেওয়া হয়েছে। এই পার্কের দেখাশোনার জন্য বর্তমানে একটি কমিটি রয়েছে। সেই কমিটির আহ্বায়ক হচ্ছে জেলা প্রশাসক। জেলা প্রশাসক আছেন, সেখানে জেলা মৎস্য অফিসার আছেন। এই কমিটির মাধ্যমেই লিজ বা ইজারা কার্যক্রম সম্পন্ন হয়। জোর করে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। আবারও প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিনন বলেছেন, দেশের রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। উন্নত বিশ্বের মতো দেশে বিশ্বমানের 670টি স্কুল কলেজ তৈরি করা হবে। সকালে চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজ তৈরি করা এক ধরনের ব্যবসা। এখন থেকে এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে। পাশাপাশি যেসব উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করবে সংশ্লিষ্ট এমপি ও প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এছাড়া আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা 32,000 মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের অচলাবস্থা ও সংকট কেটে যাবে বলেও জানান মন্ত্রী। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ ধসে দপ্তরি আহত হওয়ার ঘটনায় জেলার সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে বিদ্যালয়ের দপ্তরি প্রকাশ দাস আহত হন। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস স্বপ্রণোদিত হয়ে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর আদালতে একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত দুটি আদেশ প্রদান করেন। টাঙ্গাইলে নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ভর্তি রয়েছে ২৯ জন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, সকালে কে বা কারা বিদ্যালয়ের নলকূপে কৃষি জমিতে ব্যবহারকৃত তরল কীটনাশক প্রয়োগের ফলে এমন ঘটনা ঘটেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। লালমনিরহাটে তিস্তার পানি কমার কয়েক ঘন্টা পর আবার আসতে হয়েছে উজানের ঢল। ফলে নতুন করে বৃদ্ধি পাচ্ছে নদীটির পানি। এতে দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। বিকালের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। নতুন করে পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা আবারও প্লাবিত হতে শুরু করেছে। ফলে সম্ভাব্য বন্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে নদী পাড়ের মানুষ। অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। এর মধ্য দিয়ে জাহাজটির ৩১ নাবিকের ১১৫ দিন রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান হল। রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির মালিকানাধীন বাংলার জয়যাত্রা জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে ভেড়ার পরদিনই ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর থেকে পারস্য উপসাগরে আটকে ছিল বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সইয়ের উপর আইআরজিসির অনুমতি নিয়ে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর দিকে রওনা হয়। মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ৬ দিন পর সিংগাইর উপজেলার চন্দননগর এলাকার একটি কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নাটোরের লালপুরে জুট মিলের ডাকাতির ঘটনায় বেশ কিছু মালামাল সহ ৬ ডাকাতকে পাবনা থেকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল হক জানান, গত ৩০ মে রাতে লালপুর উপজেলা শ্রীরামগাড়ি এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। অস্ত্রের মুখে ডাকাতরা শ্রমিক কর্মচারীদের জিম্মি করে বেঁধে বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও মালামাল লুটে নিয়ে যায়। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতরাতে পাবনার আটঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করা হয়। জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ সম্মেলনে ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে একথা বলেন প্রধানমন্ত্রী। হোটেল সাংগ্রিলায় সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। মাহাদি আমিন বলেন, সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করছে। চীন থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। দিগন্ত পেরিয়ে মেঘের দেশ ছুঁয়ে বন্ধুত্ব, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি ড্রাগনের দেশ চীনে। চীনের বন্দর প্রদেশ দালিয়ানের সফরের দ্বিতীয় দিনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি যোগ দেন জলবায়ু সেমিনারে।
বৈঠক করেন বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানের সাথে। সফর নিয়ে ডালিয়ানের হোটেল সাংগ্রিলাতে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বৈঠকের বিষয়বস্তু। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ডক্টর মাহাদি আমিন বলেন, সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের কর্মপরিকল্পনা আন্তর্জাতিক মহলে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অংশগ্রহণ, সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও দৃঢ় ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। ক্ষয়ক্ষতি তহবিলের, যেটিকে ইন্টারন্যাশনালি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলে, সেটির কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন। তিনি জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তারই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ে যারা রয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে রওনা করবেন সরকার প্রধান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে দাঁড়াতে হবে উন্নত দেশগুলোকে। পাশাপাশি 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিকে 20% উন্নতিকরণের ব্যাপারেও গুরুত্ব আরোপ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চায়না। এই মুহূর্তে চীনে ডালিয়ানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান। প্রধানমন্ত্রী আজকে দালিয়ানে আসলে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে তিনি চায়না সফরে এসেছেন এবং দালিয়ানে গতকাল তিনি এসে পৌঁছেছেন। আজকে দিনভর তিনি বেশ কিছু বৈঠক এবং সম্মেলনে যোগদান করেছেন এবং নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি আন্তর্জাতিক অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি সম্মেলনে যোগ দিয়েছেন। অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান এবং সিইওর সাথে সাক্ষাৎ করেছেন এবং এরপরে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং এরপরে জলবায়ু বিষয়ক একটি নেতৃত্ব দানকারী দেশগুলোর সাথে বৈঠকে বসেছেন এবং এই বিষয়গুলো থেকে আসলে যেটি আমরা পেয়েছি, মূল কথা যেটা এই বিষয়গুলো থেকে অর্থাৎ এই সম্মেলনগুলো থেকে যেটি এসেছে, ডক্টর মাহাদি আমিন যে সংবাদ সম্মেলন করেছেন, মূলত তিনি বলেছেন যে বিশ্ব জলবায়ুর কারণে, জলবায়ুর ক্ষতিগ্রস্ত দিকের কারণে যে দেশগুলো, গরিব দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো, সেই দেশগুলোকে সহায়তা করতে উন্নত দেশগুলো অর্থাৎ ধনী রাষ্ট্রগুলোকে কিন্তু তিনি একটি বার্তা দিয়েছেন, তারা যেন এগিয়ে আসে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ 20% উন্নীত করার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এবং শুধু তিনি প্রত্যয় ব্যক্ত করেননি, তিনি বলেছেন যে এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার অর্থাৎ তার সরকার ইতিমধ্যেই কিন্তু গেল বাজেটে নবায়নযোগ্য জ্বালানির 20% উন্নীত করার জন্য 20% উন্নীত করার জন্য ইতিমধ্যে সৌর বিদ্যুৎ খাতে কর কিন্তু প্রত্যাহার করেছেন, এটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ধনী রাষ্ট্রগুলোকে আসলে গরিব যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর প্রতি নজরদারি বাড়াতে হবে এবং এছাড়াও অর্থনৈতিক যে অঞ্চল, এই অঞ্চল অর্থাৎ চীন থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে অর্থনৈতিক বিনিয়োগকে কিভাবে বাড়িয়ে তোলা যায় এবং বিনিয়োগের প্রবাহ কিভাবে ঠিক রাখা যায় এবং প্রবাহকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়গুলো তারেক রহমান তার এই বিশিষ্ট লোকদের সাথে
বসে অর্থনৈতিক যে ফোরাম ছিল সেখানে তিনি এই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশ এই বিষয়ে আগ্রহী এবং তার সরকার এই জন্য জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি আছে এর মধ্য দিয়ে ইতিমধ্যে তার সরকার গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচির কথা তিনি উল্লেখ করেছেন। আগেই বলেছি যে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে তিনি সৌর বিদ্যুৎ খাতে কর প্রত্যাহার করেছেন। তো সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে অংশগ্রহণগুলো করেছেন সেগুলোর ইতিমধ্যে ডক্টর মাহাদি আমিন যে তার সারসংক্ষেপ তুলে ধরেছেন। আপনি জানতে চেয়েছেন যে আগামীকাল তারেক রহমানের বা প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে। তিনি আগামীকালকেও একটি সম্মেলনে যোগ দেবেন এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামেরই যে সম্মেলন সেই সম্মেলন কালকেও রয়েছে এবং সেটিতে যোগ দিবেন। পাশাপাশি তিনি কালকে কিন্তু দালিয়ানে ছেড়ে বুলেট ট্রেনে করে কিন্তু তিনি আসবেন বেইজিং এ এবং বেইজিং এ তার যে চূড়ান্ত কর্মসূচিগুলো রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক, এটির দিকে আসলে তাকিয়ে আছে সবাই। শি জিনপিং এর সাথে বৈঠকের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার যে বিনিয়োগ এবং অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা হবে এবং পাশাপাশি আলোচনার টেবিলে রয়েছে মোংলা বন্দর, রয়েছে তিস্তা ব্যারেজ সহ আরো বেশ কিছু প্রকল্পের বিষয়েও আলোচনার স্থান পাবে বলে আশা করা হচ্ছে। তো প্রধানমন্ত্রী কালকে কিন্তু বেইজিং এ আসবেন এবং তার চীনের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যে নৈশভোজ সেটিতে তিনি অংশগ্রহণ করবেন এবং শি জিনপিং এর সাথে তিনি বৈঠকে বসবেন। জানছিলাম চীন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খবর। প্রধানমন্ত্রী চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানী গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও। তিনি জানান, জ্বালানিতে স্বয়ংসম্পন্ন হতে অচিরে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর সুবিধা ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তি উৎস ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে। দেশকে দুর্নীতি ও ফ্যাসিবাদে ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি অনিবার্য বিপ্লবের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নতুন বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর বিজয়নগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত গুম, খুন এবং গণহত্যা বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের বিভিন্ন ঘটনার বিচার দাবি করলেও ক্ষমতায় গিয়ে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে নতুন করে গণজাগরণ গড়ে তোলা প্রয়োজন। 11 দলীয় ঐক্যে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, ফ্যাসিবাদকে পুরাতন কিংবা নতুন রূপে কোনোভাবে ফিরতে দেওয়া হবে না। গুম, খুন ও গণহত্যার বিচার বিএনপি করতে না পারলে এই সরকার কোনোভাবেই 5 বছর টিকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। রাজধানী ধানমন্ডির 32 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সকালে রাজধানী ধানমন্ডিতে দলটির ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ওপর এই হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিক ঘিরে সকাল 8:30টার দিকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে ব্রিফিং চলাকালে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাক বিতণ্ডায় এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। মারেন তো দেখি, মারেন তো দেখি, মারেন তো দেখি।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত 18 জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। সোমবার তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। এদের সবাই জামায়াত সমর্থিত আইন কর্মকর্তা। মঙ্গলবার পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাইয়ের সনদ বাস্তবায়নে তারা বর্তমান সরকারকে সহযোগিতা করে আসছিলেন, কিন্তু সনদ বাস্তবায়ন থেকে বর্তমান সরকার পিছিয়ে এসেছে, তাই তারা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আব্দুল করিম, ফরিদুদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদুদ্দিন ও তারিকুল ইসলাম। এছাড়াও আরও 11 সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। আমরা বিরোধী দলের 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছি। কারণ 3টি: জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারিয়েট না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডিন্যান্স সেটা বাতিল করা। এই 3টা কারণ দেখিয়ে আমরা এখানে পদত্যাগপত্র সাবমিট। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে ডেঙ্গু প্রতিরোধ জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 19 সদস্য বিশিষ্ট এই কমিটি জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে এই টাস্কফোর্স। সরকারের এই সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত নজরদারি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন এলজিআরডি মন্ত্রী। শিক্ষা কার্যক্রম শেষ করতে 8 দিন হাসপাতালে লাইসেন্স ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর দেয়া এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, 8 দিন হাসপাতালে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশো দেশি ও বিদেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হলেও তাদের সেই সুযোগ নেই বলে দাবি করেন তারা। ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী যেখানে তারা ভর্তি হয়েছিলেন, ইন্টার্নশিপও সেই একই প্রতিষ্ঠানে সম্পন্ন করার বিধান রয়েছে। অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরিত হলে এই শর্তগুলো পূরণের ক্ষেত্রে গুরুতর অসুবিধা সৃষ্টি হতে পারে এবং এটি ভারতে ভবিষ্যতে নিবন্ধন ও চিকিৎসা পেশার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। দেশের 5 থেকে 7টি খাতকে গুরুত্ব দিলে রপ্তানির পরিমাণ $150 বিলিয়ন পৌঁছে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত বেসরকারি খাতে সম্ভাবনা নিয়ে এক সেমিনারে একথা বলেন তিনি। আওয়ামী শাসনামলে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে যে অতিরিক্ত সময় লেগেছে তা এখন থেকে আর হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। জানান, দেশের রপ্তানি খাতকে এগিয়ে নিতে দক্ষ জনবল বাড়াতে হবে। একই সাথে পণ্য রপ্তানি বৃদ্ধি করতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। যে কোনো প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এক্সপোর্ট বেসটা বড় করে খুবই দরকার। একটা হলো $50-55 বিলিয়ন আমরা আটকে আছি। আমরা যদি প্রোডাক্ট এন্ড সার্ভিস নেই, 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দেই, তাদের বেসটা তৈরিতে আমরা কিছু সাপোর্ট করি গভর্নমেন্ট থেকে, এদের দাঁড়ানোর জায়গা দেই, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না।